11 জুন 2026 জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করলেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট 9,38,000 কোটি টাকা। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট। আর সেই বিশাল বাজেটে সামরিক খাতে বরাদ্দ রাখা হলো 42,291 কোটি টাকা, গতবারের চেয়ে 1,593 কোটি টাকা বেশি। কিন্তু ঠিক একই সময়ে ঢাকায় পৌঁছে গেছে পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধ বিমানের পূর্ণাঙ্গ সিমুলেটর। চীন অপেক্ষা করছে J-10C চুক্তির জন্য। ইউরোপ এসেছে ইউরোফাইটার নিয়ে। 3টি দেশ 3টি অফার। আর বাংলাদেশের হাতে আছে মাত্র 42,000 কোটি টাকার বাজেট। এই টাকায় কতটুকু সম্ভব, কোন বিমান কেনা উচিত, আজকে সেই হিসাব করা হবে। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানবো 2026-27 সামরিক বাজেটের আসল চিত্রটা কি, গত বছরের তুলনায় কতটুকু বাড়লো, প্রতিবেশী দেশগুলো কত খরচ করে এবং এই বাজেটের ভেতরে আসলে বিমান কেনার জন্য কত টাকা থাকে, F-17 J-10Cর তুলনামূলক বিশ্লেষণ কেমন হবে, আর সবশেষে বাংলাদেশের জন্য আসলে কোন পথটা সবচেয়ে যুক্তিসঙ্গত। কিন্তু আগে একটু প্রেক্ষাপটটা বুঝি। বাংলাদেশ বিমান বাহিনীর এখন মাত্র 44টি যুদ্ধ বিমান আছে। এর মধ্যে 36টি পুরনো F-7 এবং মাত্র 8টি MiG-29। F-7 হলো 1960-এর দশকের সোভিয়েত MiG-21-এর চীনা সংস্করণ। প্রায় 60 বছরের পুরনো ডিজাইন। এগুলো দিয়ে আধুনিক যুদ্ধে টিকে থাকা অসম্ভব। তাই আধুনিকায়ন এখন আর বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার প্রশ্ন। এখন একটি কঠিন হিসেবে আসি। 2026-27 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ 42,291 কোটি টাকা। চলতি বছরের সংশোধিত বাজেট 40,502 কোটি টাকার তুলনায় 1,593 কোটি টাকা বেশি, মানে বৃদ্ধির হার 3.9%। এই 42,291 কোটি টাকা মানে ডলারে প্রায় 3.8 বিলিয়ন। কিন্তু এই পুরো টাকা কি বিমান কেনায় যাবে? না। সামরিক বাজেটের সিংহভাগ চলে যায় সেনা, নৌ ও বায়ুসেনার প্রায় 2 লক্ষ সক্রিয় সদস্যের বেতন ও ভাতায়, রক্ষণাবেক্ষণে, অপারেশন খরচে, অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞদের হিসেবে বাংলাদেশের সামরিক বাজেটের মাত্র 15 থেকে 20% যায় মূলধনী ব্যয়, অর্থাৎ নতুন সরঞ্জাম ও অস্ত্র কেনায়। সেই হিসাবে বছরে নতুন সরঞ্জামের জন্য পাওয়া যাচ্ছে আনুমানিক 6,000 থেকে 8,500 কোটি টাকা, ডলারে প্রায় 550 থেকে 780 মিলিয়ন। আর সেখান থেকে 3 বাহিনীর সেনা, নৌ, বিমান 3টি ভাগ পাবে। বিমান বাহিনীর জন্য থাকছে আরও কম। এই বাস্তবতাটাই বলে দেয় বিশাল যুদ্ধ বিমান চুক্তি একটি বাজেট বছরে হয় না, দীর্ঘমেয়াদী কিস্তিতে হয়। এবার তুলনায় আসি এবং সত্যি বলতে ছবিটা বেশ অস্বস্তিকর। ভারত 2015 সালে সামরিক খাতে খরচ করেছে 92.1 বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ কোটি টাকা বেশি। এটা বাংলাদেশের পুরো জাতীয় বাজেটের চেয়ে বেশি। পাকিস্তান 2025 সালে ভারতের সাথে সংঘাতের পর সামরিক বাজেট 20% বাড়িয়েছে, যা 9 বিলিয়ন ডলারে নিয়ে গেছে, টাকায় প্রায় 98,000 কোটি টাকা, বাংলাদেশের প্রায় 2.5 গুণ। মিয়ানমার যে দেশের সাথে বাংলাদেশের সক্রিয় সীমান্ত উত্তেজনা চলছে, সেই দেশের সামরিক বাজেট বছরে প্রায় 2.5 বিলিয়ন ডলার। চীন 336 বিলিয়ন ডলার। অর্থাৎ একটা সহজ সত্য, বাংলাদেশ তার বড় প্রতিবেশীদের সামরিক শক্তির সাথে পাল্লা দেওয়ার অবস্থানে নেই। তাহলে কৌশলটা কি হওয়া উচিত? কৌশলটা হওয়া উচিত কম টাকায় সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা এবং সঠিক যুদ্ধবিমান বেছে নেওয়া। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। মে 2026-এ পাকিস্তান একটি পূর্ণাঙ্গ F-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ সিমুলেটর বাংলাদেশে পাঠিয়েছে। এটা সাধারণ পরিচিতি প্রশিক্ষণের সিমুলেটর নয়, এটা অপারেশনাল মানের। বিশেষজ্ঞরা বলছেন পাইলট প্রশিক্ষণ ছাড়া এই পাঠানোর অন্য কোনো যুক্তি নেই, অর্থাৎ চুক্তি প্রায় চূড়ান্ত। প্রথম পর্যায়ে 16 থেকে 24টি F-17 ব্লক 3 কেনার পরিকল্পনা, মূল্য 400 থেকে 700 মিলিয়ন ডলার। অন্যদিকে J-10C 2025 সালে বাংলাদেশ 20টি J-10C কেনার প্রক্রিয়া শুরু করেছিল 2.2 বিলিয়ন ডলার চুক্তিতে। 2027 সালের মধ্যে ডেলিভারির পরিকল্পনা ছিল। এই দুটোর মধ্যে পার্থক্য কি? F-17 ব্লক 3 হালকা, সস্তা, রক্ষণাবেক্ষণ সহজ।
AES এর রাডার আছে। PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। দাম প্রতি বিমান $25 থেকে $50 মিলিয়ন। মে 2025-এর ভারত পাকিস্তানের সংঘাতে JF-17 ও Z-10C মিলে ভারতের রাফায়েল সহ একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে প্রতিবেদন এসেছে, যা এই বিমানকে যুদ্ধে পরীক্ষিত তকমা দিয়েছে। Z-10C আরও উন্নত, আরও শক্তিশালী চতুর্থ প্রজন্মের ক্লাস ফাইটার, কিন্তু দাম অনেক বেশি, প্রতি বিমান প্রায় $110 মিলিয়ন। সহজ কথায় বললে JF-17 হলো একটি শক্তিশালী মোটরসাইকেল, Z-10C হলো একটি স্পোর্টস কার। দুটোই দ্রুত, কিন্তু খরচ এবং রক্ষণাবেক্ষণ আলাদা। কিন্তু এই পুরো পরিকল্পনায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হচ্ছে, বাংলাদেশের JF-17 কেনার সম্ভাবনা ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে উদ্বেগ তৈরি করেছে। ভারত ইতিমধ্যে বাংলাদেশের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির দিকে সরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন। JF-17 কেনা মানে পাকিস্তান ও চীনের সাথে গভীর সামরিক সম্পর্ক, যা ভারতকে সরাসরি বার্তা দিবে ঢাকা দিল্লি সম্পর্ক এখনও নাজুক। আর Z-10C এর ক্ষেত্রে $2.2 বিলিয়ন মানে বাংলাদেশের প্রায় 6 বছরের পুরো সামরিক মূলধনী বাজেটের একটি চুক্তিতে আটকে যাওয়া। ইউরোফাইটার টাইফুনেরও অফার আছে। ডিসেম্বর 2025-এ বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কেনার একটি লেটার অফ ইন্টেন্ট সই করেছে, কিন্তু এটা অনেক বেশি ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে পশ্চিমাপন্থার সংকেত দিবে। তাহলে বাংলাদেশের জন্য আসলে কোন পথটা সঠিক? বাস্তব হিসাব এরকম: বাংলাদেশ বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রয়োজন পুরনো F-7 প্রতিস্থাপন। এটা করতে দরকার কমপক্ষে 24 থেকে 36টি আধুনিক যুদ্ধবিমান। JF-17 ব্লক 3 এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প, কারণ দাম কম, যুদ্ধে প্রমাণিত, পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর হচ্ছে এবং প্রশিক্ষণও শুরু হয়ে গেছে। তারপর ধাপে ধাপে 5 থেকে 10 বছরে Z-10C আরও উন্নত বিমানে যাওয়া যেতে পারে, যখন অর্থনীতি আরও শক্তিশালী হবে। সহজ ভাষায়, এখন JF-17 দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী কার্যকর করো, ভবিষ্যতে Z-10C দিয়ে শক্তিশালী করো। একটা প্রবাদ আছে, জুতোর আগে স্যান্ডেল পরে নাও। তাই শেষ এখন একটা প্রশ্ন, 42,292 কোটি টাকা এটা কি যথেষ্ট? সদুত্তর হলো না। ভারতের তুলনায় এটা 20 গুণেরও বেশি কম। কিন্তু বাংলাদেশের লক্ষ্য ভারতকে টেক্কা দেওয়ার নয়, লক্ষ্য হলো নিজের আকাশসীমা রক্ষা করা, সীমান্ত সুরক্ষিত রাখা এবং যে কোনো হুমকিতে জবাব দেওয়ার সক্ষমতা রাখা। সেই লক্ষ্যের জন্য এই বাজেট সঠিক কৌশল যথেষ্ট হতে পারে। বাংলাদেশ এখন একসাথে 3টি পথে হাঁটছে: পাকিস্তানের JF-17, চীনের Z-10C এবং ইউরোপের ইউরোফাইটার। এই 3টি পথ একসাথে রাখাটাই আসল কৌশল, কারণ একটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দর কষাকষির ক্ষমতা থাকে। কিন্তু সময় ফুরিয়ে আসছে, F-7 বিমানগুলো একে একে নষ্ট হচ্ছে। বাংলাদেশের বিমান বাহিনীর মাত্র 44টি যুদ্ধ বিমান, ভারতের 522টির বিপরীতে। এই ব্যবধান দ্রুত পূরণ না করলে বাংলাদেশের আকাশ সুরক্ষা দুর্বল থেকে যাবে। বাংলাদেশে একটি কথা আছে, সুযোগ সবার দরজায় একবারই আসে। এই বাজেট, এই মুহূর্ত, এই সুযোগ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই।